তুমি পরীক্ষায় কতটা পড়ে পরীক্ষা দিচ্ছ এটা কিন্তু খুব একটা বেশি ম্যাটার করে না, কিন্তু একটা বিষয় বিশাল ম্যাটার করে, সেটা হচ্ছে তুমি কিভাবে পরীক্ষার উত্তরগুলো লিখে আসছো। কারণ অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যারা পরীক্ষার আগে কিন্তু বিশাল পড়াশোনা করে যায়, কিন্তু তারা সঠিকভাবে সিন আনসিন গ্রামার রাইটিং এর উত্তর কিভাবে লিখতে হয় তা না জানার কারণে তাদের পরীক্ষায় কিন্তু খুব কম নাম্বার পেয়ে আসে। যদি আনসার করার সঠিক পদ্ধতি তুমি না জানো তাহলে পরীক্ষায় তো নাম্বার কমবেই, এটাই তো স্বাভাবিক। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার আগে অতটা ভালো করে পড়াশোনা করে না, কিন্তু তারা কিভাবে সিন আনসিন গ্রামার রাইটিং এর উত্তর করতে হয় তার হ্যাক্স জানার কারণে তারা কিন্তু পরীক্ষায় একটি দুর্দান্ত রেজাল্ট করে আসে। আজ সেই হ্যাক্সগুলি আমি ডিটেলসে আলোচনা করতে চলেছি, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেক 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 উপকৃত হবে। তো এবার আমরা আলোচনা করব যে তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসে এবং কিভাবে সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে হয়। দেখো, আমি উদাহরণস্বরূপ একটি মাধ্যমিকে 2020 সালের একটি প্রশ্ন নিয়েছি। তোমরা ভালো করে সেই প্রশ্নটা লক্ষ্য করো এবং এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিভাবে উত্তর করতে হয় সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সেকশন এ তে যেটা আছে সেটা হচ্ছে কি রিডিং কম্প্রিহেনশন সিন। সিন মানে তোমরা নিশ্চিত জানো যে তোমার যে টেক্সট বই আছে সেখানে যে গল্প এবং কবিতাগুলো আছে সেখানে কিন্তু সেগুলোকে সিন বলা হয় এবং সেখান থেকে তোমাদের 20 নম্বর আসবে। তো আবার এই 20 নম্বরটা কিন্তু দুটো পার্টে আমাদেরকে প্রশ্ন করা হয়, সেটা কি প্রোজ থেকে 12 নম্বর আসে এবং পোয়েট্রি থেকে 8 নম্বর আসে, অর্থাৎ গল্প থেকে 12 নম্বর এবং কবিতা থেকে 8 নম্বর আমাদের পরীক্ষায় এসে থাকে। এবার দেখো এখানে একের দাগে কি লেখা আছে, দেখো লক্ষ্য করো, একের দাগে আছে যেটা রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। মানে এই প্যাসেজটাকে ভালোভাবে পড়তে বলছে এবং তার নিম্নে যে প্রশ্নগুলো দেওয়া আছে, প্যাসেজের নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর কিন্তু আমাদের করতে বলেছেন। তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা কোন গল্প থেকে দিয়েছে, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখো, তাহলে প্যাসেজটাকে তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং যে সমস্ত স্টুডেন্ট যারা টেক্সট বই খুব ভালোভাবে পড়েছে তাদের কিন্তু আর সিন পড়ার প্রয়োজন নেই, শুধু উত্তর করার সময় বানানগুলো দেখে সঠিকভাবে লেখা আমাদের উচিত। দেখো তারপর কিভাবে আমরা তাহলে এই প্যাসেজটা পড়ে নেব। তাহলে ভালো করে প্রথমে আমাদের কাজ হচ্ছে প্যাসেজটাকে ভালোভাবে পড়া। প্যাসেজটা পড়া হয়ে গেলে দেখো এখানে কিছু আমাদের প্রশ্ন আছে, ভালো করে লক্ষ্য করো। যেমন 1 নম্বরে আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখান থেকে মোট কত নাম্বার দেওয়া হয়েছে, এখান থেকে দেখো কত নাম্বার দেওয়া হয়েছে, 5 নম্বর তোমাদের পরীক্ষায় আসবে। একের দাগে লেখা আছে দেখো, when the family gathers round the fire the cat goes out of the room। এখানে 4টে অপশন আছে, একে আছে কি কসাসলি, 2 আছে স্মার্টলি, 3 আছে ক্যাজুয়ালি এবং 4 আছে নয়েসলেসলি। তাহলে যেটা সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তরটা কিন্তু এখানে লিখতে হবে। তবে লেখার একটা পদ্ধতি আছে, সঠিকভাবে লিখতে হলে যে কোন টিচার কেমন ভাবে তোমাদের কেমন মানসিকতার উপর নির্ভর করে খাতা দেখবে সেটা নির্ভর করে। অনেক ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র যে অপশনটা হবে সে এই আনসারের জায়গায় সেই অপশনটা লিখে দিলে হয়ে যায়, কিন্তু সবচাইতে বেটার হবে তুমি যদি এই যে পুরোটা দেখো, এই প্রশ্নটা দেখো, when the family gathers round the fire the cat goes out of the room, এটা পুরোটা এখানে লিখবে। লেখার পরে এবার তুমি কি করবে, এই যে যেটা উত্তর কি আমরা জানি, উত্তর হচ্ছে ক্যাজুয়ালি। তাহলে এইটা যেহেতু উত্তর 3-এর দাগে, তাহলে 3-এর দাগ দিয়ে এইভাবে 3-এর দাগ দিয়ে এখানে লেখাটা খুব অসম্ভব হচ্ছে, লিখতে পারছি না সঠিকভাবে, তোমরা বুঝে নিও জাস্ট। এখানে কিন্তু এই 3-এর দাগ দিয়ে কি করবে, এই ক্যাজুয়ালি লেখাটা এখানে লিখে দেবে, ঠিক আছে? তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে উত্তর করতে হয়। এরকম প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো, মানে এই যে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো হচ্ছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এইভাবে উত্তর করতে হবে। এই প্রশ্নগুলো এইভাবে উত্তর করে আমাদের লিখতে হবে। তারপরে যেটা আছে দেখো, তার দ্বিতীয় প্রশ্ন, আমরা প্রত্যেকটা প্রশ্ন দেখার চেষ্টা করব। দেখো এবার যেটা আছে যে সন্টারিং ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড দ্য ক্যাট জাম্পস টু দ্য টপ অফ দ্য। এবার উত্তর কোনটা হবে, তাহলে উত্তর লিখতে হবে কি, আমাদের কিভাবে লিখতে হবে, আগে প্রশ্নের অপশন গুলো দেখো, ফেন্স, আদার সাইড,
রুফ এবং শেড। তাহলে উত্তর লেখার সময় কি করতে হবে, যে সন্টারিং ডাউন হিজ ওন ব্যাকয়ার্ড, সন্টারিং ডাউন হিজ ওন ব্যাকয়ার্ড বলে এখানে পুরোটা আমরা লিখবো। লেখার পরে আমরা কি করব, তারপর পুরোটা লেখার পরে এখানে উত্তর কি হবে, উত্তর আমরা জানি যে ফেন্স। তাহলে উত্তরের অপশন কত, একের দাগ রোমান হরফের 1 দিয়ে এখানে লিখবে ফেন্স। তাহলে এটা হবে একদম পারফেক্ট সঠিক উত্তর। সুতরাং এইগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, কিন্তু এগুলো না খেয়াল রাখলে কিন্তু খুবই সমস্যা। এবার আমরা চলে যাব বিদ্যাকে। দেখো বিদ্যাকে প্রশ্নটা কি বলেছে, বিদ্যাকে প্রশ্নটা বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স মানে নিম্নলিখিত বাক্যটি পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট মানে ওই যে তোমাদের টেক্সট বই আছে, সেই টেক্সটের যে তথ্য, সেই তথ্য নিয়ে কিন্তু পূর্ণ করতে বলেছে। টেক্সটের তথ্য বলতে এখানে যে তোমাদের সিনের যে প্যাসেজ তুলে দিয়েছে, সেই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে তোমাকে লিখতে হবে। অর্থাৎ দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে যে ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার আফটার, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের কি করতে হবে, এর উত্তরটা করতে গেলে আমাদের করণীয় হচ্ছে আমাদের যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটাকে কিন্তু ভালোভাবে পড়তে হবে। এবং দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার মানে পরিবারটি মানে একত্রিত হয়েছিল, কখন একত্রিত হয়েছিল, তারা কখন একত্রিত তারা কখন একত্রিত হয়েছিল, হ্যাভিং ফিনিশড দ্য টি। তাহলে তারা যখন চা পান করা শেষ করেছিল তারপর কিন্তু তারা একত্রিত হয়েছিল আগুনের চারিপাশে। আগুনের চারিপাশে বলতে এখানে ফায়ার প্লেসের কথা হয়তো বলেছেন। তারপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা সেটা কি, দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেড হোয়ার ইজ where his movement becomes lithy and panther like। তাহলে এই লিথি অ্যান্ড প্যান্থার লাইক এখানে উত্তর হয়ে যাবে। এইভাবেই কিন্তু এগুলো লিখতে হবে। আবার অনেকে কি করে এই পুরোটা আবার লিখতে থাকে, যে দেখে লাইন তোলা আছে, এবার যে লাইনটা খুঁজে পাচ্ছে আবার এখান থেকে লিখে দেখ ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেড, এই শূন্যস্থানে আবার এইটা লিখতে থাকে। এটা কিন্তু কখনো করবে না, এটা করা কিন্তু খুব মারাত্মক ভুল। কোনোভাবে উত্তর কিন্তু তোমরা উত্তরের নাম্বার তোমরা পাবে না, প্রশ্নের নাম্বার তোমরা পাবে না। সুতরাং এগুলো অ্যাভয়েড করতে হবে, আমাদের বুঝে উত্তর করতে হবে। যেটুকু লেখা আছে সেটুকে বাদ দিয়ে বাকি অংশটুকু আমরা লিখব। তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি, সি দেখো সিদ্ধাকে কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে যে স্টেট whether the following sentence are true or false, write true for true, T for true and A for false statement in the boxes। এবার কি করতে হচ্ছে দেখো, এবার প্রোভাইড সেন্টেন্সেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। মানে ব্যাপারটা কি হচ্ছে ভালো করে বুঝে নাও। এখানে এখানে এই যে প্রশ্নটা করা হয়েছে ভালো করে কথাটি বুঝে নাও, যে দ্য ক্যাট সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার্ড বাই স্ট্রেচিং হিমসেলফ আ ফিউ টাইমস। এই প্রশ্নটা যদি সত্য হয় তাহলে এখানে তোমরা টি লিখবে, এবং যদি মিথ্যে হয় তাহলে এই বক্সে, এই যে বক্স আছে এই বক্সে তোমরা কি লিখবে, এফ লিখবে। এবার তো ট্রু ফলস তুমি লিখলে, কিন্তু এই সাপোর্টিং স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি কি, এই সাপোর্টিং স্টেটমেন্টটা অনেকে ভুল করে আসে। এই সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে তুমি যে এখানে সত্য বা মিথ্যে লিখছো, তুমি যে এখানে সত্য বা মিথ্যে লিখছো, এর পরিপ্রেক্ষিতে তোমাদের যথাযথ একটা প্রমাণ দিতে হবে। সেই প্রমাণটা তুমি কোথায় পাবে, সেই প্রমাণটা হচ্ছে তোমাদের যে সিন প্যাসেজ আছে সেই সিন প্যাসেজ থেকে তোমাদের সেই প্রমাণটা এখানে তুলে দিতে হবে। এবং যদি এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যদি তুমি বাই চান্স এখানে ধরো ট্রু করলে, ভালো করে শোনো, তুমি এখানে ট্রু ফলস এর মধ্যে যদি ভুল করে ফেলো এবং সাপোর্টিং স্টেটমেন্টটা যদি তুমি ঠিক করো তাহলে কিন্তু তুমি কোনো নাম্বার পাবে না। অর্থাৎ তুমি ধরো যেটা ট্রু হওয়ার কথা তুমি সেটা ফলস দিয়েছো, হ্যাঁ, কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট তুমি সঠিক দিয়েছো, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। কিন্তু যদি তুমি ট্রু ফলসটা সঠিক করো কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট ভুল করো তাহলে তোমার এখানে 1 নম্বর দেওয়া হবে। এগুলো প্রত্যেকটার জন্য কিন্তু 2 নম্বর করে বরাদ্দ আছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই কি বলেছি? এরকম ভাবে এই প্রশ্নগুলোর উত্তরও আমাদের করে যেতে হবে। এবার আমরা চলে যাব 2 এর দাগে। 2 এর দাগে দেখো রিড দ্য পোয়েম, মানে এই কবিতাটিকে পড়ো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো, এবং নিম্নে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো লেখার কথা বলা হয়েছে। তাহলে দেখো এই যে কবিতাটি, টু গ্রাস অর লিপ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু নট ফিয়ার্স টু ফল। আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই কবিতাটির নাম কি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপর দেখা যাক, চলো আমরা একটু নিচের দিকে চলে যাই। প্রশ্ন
দেখো এখানে প্রথম প্রশ্ন কি আছে, এখানে যে প্রশ্নটা আছে যে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে আবারও সেই একই এমসিকিউ দিয়েছে। দেখো এর দাগে কি আছে, দ্য স্নেল ইজ নট, দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড টু, এবার কোনটা উত্তর হবে, ফাইট, হাইড, ফল না টাচ, কোনটা সঠিক উত্তর হবে? যেটা সঠিক উত্তর হবে কি করতে হবে, আমাদের লিখতে হবে। কিভাবে উত্তর লিখতে হবে আরো একবার বলে দিচ্ছি। দেখো তোমরা লিখবে দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড টু বলে, এখানে যেমন এখানে যেমন হাইফেন দেওয়া আছে, এখানে পুরোটা লিখবে সেইভাবে। লেখার পরে এই যে দাগ নম্বর কত নামের উত্তরটা সঠিক, এই যে ফলটা, এই যে ফলটা এটা হচ্ছে সঠিক উত্তর। তাই এখানে তিনের দাগ দিয়ে, এখানে তিনের দাগ দিয়ে কি করবে, উত্তরটা লিখে দেবে ফল। এইভাবে লিখতে হয়, তাহলে এটা করলে কিন্তু একদম সঠিক উত্তর হবে। দেখো এবার আমরা চলে যাব বিদ্যাগের যে প্রশ্নগুলো আছে। দেখো answer the following question. What does the snail sticks close to? হ্যাঁ, what does the snail sticks close to? শামুক কিসের উপরে শক্ত করে সেটে থাকে? তাহলে কি হবে, দেখো উত্তর লেখার পদ্ধতি কি, আমাদের কিন্তু বুঝে নিতে হবে এই উত্তরগুলো লেখার জন্য কিভাবে উত্তর করতে হয়। দেখো হোয়াট ডাজ, ডাজ আছে না এখানে, ডাজ আছে মানে কি আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে কিন্তু উত্তর লেখার সময় আমি হোয়াটও বসাতে পারবো না, ডাজও বসাতে পারবো না, কিন্তু উত্তর লিখবো তাহলে কিভাবে, আমরা দেখো দ্য স্নেল থেকে আমরা শুরু করছি। দ্য স্নেল, এখানে স্টিক আছে, স্টিকটা কি শুধু বসিয়ে দিলে হয়ে যাবে? এখানে না, স্টিক বসালে হবে না, কারণ হচ্ছে এখানে ডাজ আছে মানে আমাদের কি করতে হবে, ভার্বের সাথে, মেন ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করে হয়, এস বা ইএস যুক্ত করতে হয়। ঠিক একই রকম ভাবে এখানে যেহেতু স্টিক ছিল তাই একটা এস যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে দ্য স্নেল স্টিক থেকে হয়ে গেল স্টিক্স ক্লোজ টু, পুরোটা লিখলাম। তারপরে কি লিখবো, উত্তর আমরা জানি গ্রাস, লিভ, কমা দিয়ে গ্রাস, লিভ, ফ্রুট আর ওয়াল। এটা হয়ে গেলে, এটা তোমরা যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে এখান থেকে তোমরা 2 নম্বর পেয়ে যাবে। একদম সহজ, শুধু একটু বুঝে নিতে হবে যে উত্তর আমাদের কিভাবে লিখতে হয়। ঠিক, এবার আমরা যেটা দেখে নেব, দেখো রিডিং কম্প্রিহেনশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আনসিন, এই আনসিন কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আনসিনের উত্তর আমরা কিভাবে করব, এটা কিন্তু বিশাল বিশাল গুরুত্বপূর্ণ যে আমরা আনসিনের প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে লিখে আসবো। এই আনসিনের প্রশ্নের উত্তর করতে গেলে কিছু কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত যেটা, সেটা হচ্ছে কি, 1 নম্বর যে ব্যাপারটা সেটা আমাদের মাথায় রাখতে হয়, প্রথমে কিন্তু কেউ আমরা এই আনসিন প্যাসেজটা পড়তে যাব না। আনসিন প্যাসেজ এখন আমরা কেউ পড়তে যাব না, প্রথমে একদম কেউ পড়তে যাবে না। তোমাদের প্রথম কাজ কি, আনসিন প্যাসেজ করতে গেলে আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হবে, দেখো প্রথমে আমরা প্রশ্নগুলোকে ভালো করে যাচাই বাছাই করব এবং প্রশ্নগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড সেগুলোর নিচে আমরা একটু দাগ দিয়ে রাখবো। আনসিন প্যাসেজ করতে গেলে আমাদের প্রথম করণীয় হচ্ছে ভালো করে মন দিয়ে বুঝে নেবে। দেখো এর দাগে কি লেখা আছে, টিক দ্য রাইট আনসার, সঠিক উত্তরটাকে টিক দিতে বলছে। যেটা সঠিক উত্তর হবে শুধু সেটার উপরে এর পাশে যে বক্স গুলো দেওয়া আছে সেই বক্সে কিন্তু টিক গুলো দিতে হবে, আর কিছুই না। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে, দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই অফ ওয়াটার ইজ, তাহলে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিমান্ড ফর ওয়াটার ইজ ইনক্রিজিং, তাহলে এটা নিচে একটু দাগ দিয়ে রাখবে। তারপরে দুইয়ের দাগের প্রশ্নটা দেখো, পিপল হ্যাভ বিন রেস্টোরিং টু পাম্পিং আউট গ্রাউন্ড, তাহলে এখানে কিন্তু দেখবে এই যে রেস্টোরিং টু পাম্পিং আউট গ্রাউন্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, কিছু ওয়ার্ডস সেগুলো তোমরা দাগ ফেলে রাখবে। তারপরে 3-এর দাগের প্রশ্নটা দেখো, দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল হ্যাজ, তাহলে দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল এটাকে দাগ মরে রাখবে। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো কিন্তু তোমরা দাগ মেরে দিলে। দাগ মারার পরে এবার তোমরা কিন্তু কি করো, প্রত্যেকটা প্রশ্ন একবার করে পুরোটা, যত আনসিনের প্রশ্ন আছে সেগুলোর ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো তোমরা একবার করে দেখে নেবে এবং সেই ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো নিচে যখন আন্ডারলাইন করে নিচ্ছ এবং সেই ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো কিন্তু কি করবে, এখান থেকে খোঁজার চেষ্টা করবে। তোমাদের আনসিন প্যাসেজে সবচাইতে বেশি যেটা সমস্যা হয় যে তোমরা প্রশ্নের আনসিন প্যাসেজের মানে বুঝতে পারো না এবং তার জন্য কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা আনসিন প্যাসেজের সঠিক উত্তর করে আসতে পারে না। তার জন্য বলছি চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা এইভাবে উত্তর করে আসতে পারো। তাহলে মেন মেন ওয়ার্ড গুলো যেখান থেকে পাচ্ছ সেখানে গিয়ে এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করবে এবং যেটা তোমরা সেখান থেকে খুঁজে পাচ্ছ সেগুলোই কিন্তু
তোমাদের উত্তর হয়ে যাবে। সুতরাং এগুলো একটু ভেবে কাজ করতে হবে আমাদের। তাহলে দেখো প্রথমের উত্তরটা কি হবে। প্রথমের উত্তরটা ইনঅ্যাডিকেট, তারপরের উত্তরটা হচ্ছে ল্যাক অফ ওয়াটার ইন রিভার্স, তারপর দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল হ্যাজ, বলে উত্তর কি হবে ড্রপড। তাহলে এগুলোই ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। এবার আমরা চলে এসেছি বিদ দাগের প্রশ্ন। এখান থেকে একই রকম ভাবে আমাদের যেমন সিন থেকে যেভাবে প্রশ্ন উত্তর করতে হয়েছিল, সেইভাবে কিন্তু আমাদের এখান থেকেও প্রশ্নের উত্তর করতে হবে। সেটা কি দেয় আমাদের, ট্রু ফলস দেয়। দেখো রাইট ট্রু ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, সেম একই রকম ভাবে এখানেও কিন্তু আমাদের উত্তরগুলো করতে হবে। সুতরাং তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো কিভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি সিন যখন উত্তর করি সেই সময় আমি বলে দিয়েছি। তারপরে দেখো আমি যদি সব প্রশ্ন উত্তর বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি এগুলো একটু অ্যাভয়েড করছি। তারপরে দেখো সির দাগে আবার এরকম প্রশ্ন আসবে, আনসার দ্য ফলোইং কোশ্চেন। এই আনসার দ্য ফলোইং কোশ্চেন যেমন ভাবে লিখতে হয়, হ্যাঁ, সেগুলো আমার আলাদা করে ভিডিও তৈরি করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং দেখো এখানে কটা প্রশ্ন আছে, এখানে কিন্তু আমাদের 4টে প্রশ্ন আছে, 1 2 3 4, এবং 4টে প্রশ্ন দেখো 2 নম্বর করে, 4টে প্রশ্ন মানে 8টা নম্বর এখান থেকে কিন্তু তোমাদের দেওয়া হবে। সুতরাং এগুলোকে গুরুত্ব দিতে হবে এবং ভালোভাবে আমাদের বুঝে নিতে হবে যে কিভাবে উত্তরগুলো করতে হয়। তাহলে এইভাবে আমাদের সিন এবং আনসিনের প্রশ্নগুলোর উত্তর শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাব সেকশন বি তে। সেকশন বি কি? সেকশন বি হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এই জায়গাটায় কিন্তু গুরুত্ব দেবে। ভালো করে দেখো, 4-এর দাগে প্রশ্ন কি আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কিন্তু এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এটা কিন্তু কোথা থেকে দেওয়া হয়েছে বলতো, এটা হচ্ছে ইউজেস অফ ভার্বস, মানে ভার্বের সঠিক ব্যবহার। তাহলে ভার্বের সঠিক ব্যবহার তোমাদেরকে জানতে হবে, সেগুলো উত্তর কিভাবে করতে হয়। দেখো এখানে কি, রিনা হু বলে এখানে একটা ড্যাশ আছে। এবার ড্যাশে কি 3টে অপশন দেওয়া হয়েছে। দেখো এখানে হ্যাভ বিন না হ্যাজ বিন না ইজ বিং, ইল ফর আ মান্থ। তাহলে যেটা সঠিক উত্তর হবে, হ্যাভ বিন না হ্যাজ বিন না ইজ বিং, তাহলে এখানে হয়ে যাবে হ্যাজ বিন। তাই হ্যাজ বিনটা শুধু বসিয়ে দিলেই কিন্তু তোমরা 1 নম্বর পেয়ে যাবে। ইল ফর আ মান্থ বলে ড্যাশ দেওয়া আছে, এই ড্যাশে কি করবে, উইল ভিজিট না ভিজিটেড না হ্যাড ভিজিটেড, যেটা উত্তর হবে সেটাই কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। হ্যাড ভিজিটেড উত্তর, তাই হ্যাড ভিজিটেড এখানে বসিয়ে দিতে হবে। ডক্টর লাস্ট মানডে, এটা হয়ে গেল। তারপরে দ্য ডক্টর অ্যাডভাইসড, ডক্টর, তারপরে দেখো দ্য ডক্টর ড্যাশ বলে অ্যাডভাইসড, হ্যাড অ্যাডভাইসড নাকি উইল অ্যাডভাইস, কোনটা উত্তর হবে। আর কমপ্লিট বেড রেস্ট, তাহলে যেটা সঠিক উত্তর হবে সেটা এখানে বসে, তাহলে অ্যাডভাইস সঠিক উত্তর, অ্যাডভাইসটা এখানে বসিয়ে দিতে হবে। লেখা আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে যেমন বলা হবে তেমন উত্তর করতে হবে। তাহলে এর দাগে কি বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এখান থেকে কি করতে হবে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে রেক্সেলিং ইজ ওয়ান অফ ওল্ডেস্ট, মানে আমাদের যেহেতু সুপারলেটিভ ডিগ্রি আছে তাই এখানে দেওয়া হবে আর্টিকেল, নিশ্চয়ই তোমরা জানো এই ব্যাপারটায়, তাহলে ওই জন্য এই ড্যাশে কি হয়েছে, দেওয়া হয়েছে। তারপরে ancient cave drawing of people wrestling with one another have been have been found in Europe. তাহলে ইউরোপ যেহেতু একটি দেশ, দেশের আগে কি বসে, ইন বসে, এখানে ইন হয়েছে। ইট ইজ ড্যাশ সিরিয়াস স্পোর্ট, ইট ইজ আ সিরিয়াস স্পোর্ট। তাহলে ঠিক আছে, এইভাবে আমাদের উত্তরগুলো করতে হবে। এই ড্যাশে শুধুমাত্র সঠিক উত্তরগুলো লিখে দিলেই কিন্তু আমরা এখান থেকে 3 নম্বর যে বরাদ্দ থাকে সেই 3 নম্বর আমরা কিন্তু পেয়ে যাব। তারপরে দেখো তারপরে যে ব্যাপার, তারপরে এখান থেকে এই যে বিদ্যাগের কিছু প্রশ্ন দিয়েছে, সেটা কি, দ্য অথরিটিস পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ। একের দাগে যে প্রশ্ন আছে কি, দ্য অথরিটিস পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ, চেঞ্জ দ্য ভয়েস করতে হবে। দুইয়ের দাগে কি আছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার, সেড দ্য ট্রাভেলার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কি করতে হবে, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। তাহলে এটাও তোমরা সঠিকভাবে এইভাবে উত্তর করে দিতে পারলে তোমরা নাম্বার পেয়ে যাবে। এবং 3-এর দাগে যেটা আছে, উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমালস, এখানে কি করতে হয়েছে, রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন, মানে এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা আছে ক্রুয়েলটি, এটা কি করতে হবে, অ্যাডজেক্টিভ ফর্মটা কিন্তু এখানে দিয়ে পুরো সেন্টেন্সটা আবার লিখতে হবে। সুতরাং এগুলোর উত্তর কিভাবে করতে হয় সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে। এবং তারপরে যেটা, সেটা কি, তারপরে যেটা গুরুত্বপূর্ণ জিনিস এবং আমাদের সবারই প্রিয়ই একটা জায়গা, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এটা কিন্তু গুরুত্ব দিয়ে তোমাদের করে যেতে হবে। এখানে কি আছে অত দেখার দরকার নেই, শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে যে দ্য ডগ
ফলোড দ্য থিপ, মন দিয়ে বুঝবে, দ্য ডগ ফলোড দ্য থিপ। এবার যেটা আন্ডারলাইন করা আছে ফলোডের ফ্রেজাল ভার্ব, আমাদের দেখো এখানে কিছু লিস্ট দেওয়া আছে, ভালো করে দেখো কি কি লিস্ট দেওয়া আছে। টেক ব্যাক, গো থ্রু, গিভ অ্যাওয়ে, গো আফটার। এই চারটে প্রশ্ন আছে কটা, 1 2 3, তিনটে প্রশ্ন আছে, কিন্তু অপশন দেওয়া আছে কটা, অপশন দেওয়া আছে চারটে। তার মানে এই ফলোডের ফ্রেজাল ভার্ব আমাকে খুঁজে লিখতে হবে। এবার ব্যাপারটা কি, ফলোডের ফ্রেজাল ভার্ব কি আমরা জানি, ফলোডের ফ্রেজাল ভার্ব হচ্ছে গো আফটার। তাহলে এটাই হচ্ছে ফলোডের ফ্রেজাল ভার্ব। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, তাহলে আমরা কি এখানে এখানে কিন্তু গো আফটার যদি লিখে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হবে। তার কারণ হচ্ছে এখানে কি আছে, ফলোড আছে, মানে আমাদের ভার্বটি V2 তে আছে, ভালো করে বুঝবে, ভার্বের সেকেন্ড ফর্মে অর্থাৎ পাস্ট ফর্মে আছে। তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু আছে, দেখো গো আফটারটা কিসে আছে, গোটা কিন্তু V1 এ আছে। তাহলে যদি আমরা এটা V2 তে আছে আর আমরা যদি এটা V1 এ করে দিই তাহলে কিন্তু খুবই সমস্যা, নাম্বার পাবে না। তাহলে এই গোটাকে কি করতে হবে, এই গোটাকে আমাদের ওয়েন্ট করতে হবে। কি করতে হবে, গোটাকে ওয়েন্ট করে দিতে হবে, তবেই কিন্তু আমরা উত্তর প্রশ্নের নাম্বার পাবো। তাহলে ওই জন্য এখানে হয়ে গেল ওয়েন্ট আফটার। তাহলে গো আফটার থেকে কি হয়ে গেল, ওয়েন্ট আফটার হয়ে গেল। এগুলো আমাদের বুঝতে হবে। তারপর ঠিক একই রকম ভাবে দেখো, হ্যাভ ইউ রিড দিস বুক, তাহলে রিডটা কিসে আছে, রিড আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আমাদের রিডের রিডের যে ফর্ম, এই যে রিডটা, অ্যাকচুয়ালি রিডের তিনটে ফর্মই একই, রিড রিড রিড, কিন্তু হ্যাভ আছে মানে তোমাকে ভাবতে হবে এই রিডটা কিসে আছে, রিডটা আছে থার্ড ফর্মে। তাহলে আমাদের এই রিডের যে আমাদের ফ্রেজাল ভার্ব সেটা কি, গো থ্রুটা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফ্রেজাল ভার্ব। তাহলে আমরা কি শুধু এখানে গো থ্রুটা বসিয়ে দেবো হয়ে যাবে, না, এমনটা মোটেও নয়। তাহলে কিন্তু উত্তরটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। তাহলে তোমাকে বুঝতে হবে রিডটা কোন ফর্মে আছে, রিডটা V1 এ আছে, V2 তে আছে না V3 তে আছে। এখানে হ্যাভ আছে মানে এই রিডটা কিন্তু আমাদের V3 তে আছে। তাহলে V3 থাকলে কি করতে হবে, আমাদের গোর V3 করতে হবে। তাহলে গো ওয়েন্ট গান, তাহলে গান হয়ে যাবে, গান আর থ্রু, তার থ্রু যেমন আছে তেমন বসে যাবে, ওই জন্য হলো গান থ্রু বা গন থ্রু। এটাই কিন্তু উত্তর করতে হবে, নাহলে কিন্তু তোমাদের এই নম্বরগুলো হাতছাড়া। তুমি ফ্রেজাল ভার্ব পুরো মুখস্থ আছে, কিন্তু এগুলো যদি ছোট ছোট জিনিস চেঞ্জ না করো তাহলে কিন্তু পরীক্ষায় নম্বর আশা করতে পারবে না। তারপরে দেখো 3 নম্বরে যেটা আছে, দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ, তাহলে ডিস্ট্রিবিউটেড কিসে আছে, ডিস্ট্রিবিউটেডটা আমাদের V2 তে আছে, ডিস্ট্রিবিউটেডটা কিন্তু V2 তে আছে। তাহলে ডিস্ট্রিবিউটেড ফ্রেজাল ভার্ব কি, ডিস্ট্রিবিউটেড ফ্রেজাল হচ্ছে গিভ অ্যাওয়ে, এটা কিন্তু আমাদের ফ্রেজাল ভার্ব। ডিস্ট্রিবিউটেড ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ অ্যাওয়ে। কিন্তু আমরা যদি শুধু এখানে গিভ অ্যাওয়ে বসিয়ে দিই তাহলে কিন্তু হবে না। তাহলে যেহেতু ডিস্ট্রিবিউটেডটা V2 তে আছে তাহলে গিভটাও আমাদের V2 করতে হবে। তাহলে গিভ, গেভ, গিভেন, তাহলে V2 কোনটা, গেভ, তাই এখানে হয়ে যাবে গেভ অ্যাওয়ে। তাহলে এইভাবে কিন্তু আমাদের উত্তরগুলো করতে হয়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে প্রশ্নের উত্তর কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যের জন্য কিন্তু আমরা পরীক্ষায় ভুল করে আসবো। তাহলে সুতরাং এইগুলোর উপর কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে করে যেতে হবে। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, ভালো করে বোঝার চেষ্টা করবে এই 6 নম্বরের যে প্রশ্নগুলো আছে, এবং যার জন্য প্রত্যেকটার জন্য কিন্তু 2 নম্বর করে বরাদ্দ, অর্থাৎ দেখো 4টে প্রশ্নের উত্তর করলে 8 নম্বর, তাহলে একটা স্কোরিং জায়গা। সুতরাং গুরুত্ব দিয়ে বুঝে নাও এটার উত্তর কিভাবে করতে হয়। তাহলে গিভেন বিলো আর দ্য মিনিং অফ 4 ওয়ার্ডস হুইচ উইল ইউ ফাইন্ড ইন দ্য কোশ্চেন নাম্বার 3, মানে গিভেন বিলো মানে নিচে যে মিনিং গুলো দেওয়া আছে 4টে ওয়ার্ডস এর, এই যে 4টে ওয়ার্ডস এর মিনিং গুলো দেওয়া আছে, হ্যাঁ, হুইচ ইউ উইল ফাইন্ড ইন কোশ্চেন নাম্বার 3, যেটার উত্তর কোথায় পাবো আমরা, কোশ্চেন নাম্বার 3, অর্থাৎ যে আনসিন প্যাসেজ আছে কোশ্চেন নাম্বার 3 তে, সেই আনসিন প্যাসেজ থেকে আমাদের খুঁজে নিয়ে লিখতে হবে। অর্থাৎ কাইন্ডের ফ্রেজাল ভার্ব কি, সরি, অর্থাৎ কাইন্ডের যে সিমিলার ওয়ার্ড, ডিস্ট্রিবিউটিং এর সিমিলার ওয়ার্ড এবং পলিউটের সিমিলার ওয়ার্ড এবং প্রসেস অফ গেটিং রিড অফ সামথিং এর সিমিলার ওয়ার্ড গুলো আমাদের ওই আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে এখানে লিখতে হবে। তাহলে কাইন্ডের সিমিলার ওয়ার্ড তোমাকে খুঁজে নিয়ে লিখতে হবে, কি আছে আমরা কেউ জানি না, সেখান থেকে নিশ্চয়ই তোমাদের খুঁজে নিয়ে কিন্তু এখানে লিখতে হবে জেনারেস। ডিস্ট্রিবিউটিং এর কি করতে হবে, অ্যালার্মিং। পলিউটেড লিখতে হবে কি, এখানে যেটা লেখা আছে কন্টামিনেটেড, তাহলে পলিউটেড লিখতে হবে কন্টামিনেটেড, এবং প্রসেস অফ গেটিং
রিড অফ সামথিং, এটা হবে ডিসপোজাল। তাহলে এগুলো সঠিক উত্তর কিন্তু তোমাদের কোথা থেকে নিয়ে লিখতে হবে, আনসিন প্যাসেজ থেকে নিয়ে আমাদের কিন্তু লিখতে হবে, অন্যথায় কিন্তু এই জায়গাগুলো ভুল হয়ে যাবে এবং নাম্বার পাওয়ার জায়গা কিন্তু অনেকটাই কমে যাবে। তাহলে এগুলো আমাদের গুরুত্ব দিয়ে করতে হবে এবং এগুলোর জন্য কিন্তু কিভাবে উত্তর করতে হয় তার উপরে আমার চ্যানেলে আলাদা ভিডিও তৈরি করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো।